এই সংক্ষিপ্তসারটি বর্ন টু বিল্ড বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি একজন বিল্ডারের প্রকৃত সংজ্ঞা, ইনোভেশনের চেয়ে এক্সিকিউশনের গুরুত্ব, BP10 ফ্রেমওয়ার্ক এবং আপনার স্বাভাবিক শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে গুরুত্বপূর্ণ কিছু গড়ে তোলা যায় সেই সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আজ আমরা এক অদ্ভুত যুগে বাস করছি। সব জায়গায় শুধু আইডিয়া আর আইডিয়া। কেউ বলে তাদের কাছে বিলিয়ন ডলারের আইডিয়া আছে, কেউ বলে তারা যদি ফান্ডিং পায় তবে তারা একটি বিপ্লব ঘটাবে, আবার কেউ কেউ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন স্টার্টআপের ধারণা শেয়ার করে যাচ্ছে। মনে হয় যেন ইনোভেশনের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এত কিছুর পরেও বাস্তবে খুব কম পরিবর্তনই চোখে পড়ে। তাই এটা বোঝা খুব জরুরি হয়ে পড়েছে যে সম্ভবত আমরা ইনোভেশন বা নতুনত্বকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি এবং বিল্ডিং বা কোনো কিছু গড়ে তোলাকে অবমূল্যায়ন করছি। আসলে আইডিয়া থাকাটা সহজ, মনে মনে কিছু ভাবা, কল্পনা শক্তি ব্যবহার করা, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা, এই সব কিছুই খুব উত্তেজনাপূর্ণ মনে হয়। যেই মুহূর্তে আপনি কোনো আইডিয়ার কথা ভাবেন, আপনার মনের মধ্যে সাফল্যের ছবি তৈরি হতে থাকে। অফিস, টিম, টাকা, সম্মান, ইন্টারভিউ, সব কিছু। কিন্তু এখানেই লুকিয়ে আছে এক বিশাল ধোঁকা, কারণ আইডিয়া নিজে কিছুই না। আইডিয়া হলো শুধুমাত্র একটি চিন্তা, আর চিন্তা ততক্ষণ পর্যন্ত অকেজো যতক্ষণ না বাস্তব জগতে তা কারো কাজে আসে, যতক্ষণ না কোনো ব্যক্তি সেই আইডিয়াটি গ্রহণ করে এবং সেটিকে বাস্তবে রূপ দেয় বা বিল্ড করে, ততক্ষণ এর কোনো মূল্য নেই। আজকের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আমাদের কাছে আইডিয়ার অভাব আছে, সমস্যা হলো আমাদের কাছে বিল্ডার বা নির্মাতার অভাব আছে। একজন বিল্ডার হলেন সেই ব্যক্তি যিনি একটি আইডিয়াকে বাস্তবে মাটিতে নামিয়ে আনেন, যিনি অগোছালো বাস্তবতাকে ভয় পান না, যিনি জানেন যে এক্সিকিউশন বা কাজ সম্পাদন করাটা গ্ল্যামারাস কিছু নয়, এটা বিরক্তিকর, এটা হতাশাজনক এবং কখনো কখনো এটা বেদনাদায়কও বটে। একজন বিল্ডার প্রতিদিন সকালে ওঠেন এবং একই কাজ করেন, তার মেজাজ থাকুক বা না থাকুক। তারা পণ্য তৈরি করেন, গ্রাহকদের সাথে কথা বলেন, ব্যর্থতা সহ্য করেন এবং তবুও না থেমে সামনে এগিয়ে যান। আমরা যদি স্টার্টআপ দুনিয়ার দিকে তাকাই, তবে দেখব বেশিরভাগ মানুষ এটাই বলে, আইডিয়াটা দারুণ ছিল, শুধু এক্সিকিউশনে সমস্যা ছিল। কিন্তু সত্য হলো এক্সিকিউশনই সব। আইডিয়ার কাজ হলো শুধু দিক নির্দেশনা দেওয়া, পথ দেখানো, কিন্তু সেই পথে হাঁটা, পড়ে যাওয়া, উঠে দাঁড়ানো এবং চলতে থাকা, এটাই হলো বিল্ডিং, আর এটাই সবচেয়ে কঠিন কাজ। ইনোভেশনের একটা খারাপ দিক হলো মানুষ সবসময় পরবর্তী বড় আইডিয়ার পেছনে ছুটতে থাকে। যেই একটু অসুবিধে দেখা দেয়, তখনই মনে হয় যে সম্ভবত আইডিয়াটাই ভুল ছিল। তখন তারা নতুন আইডিয়ার খোঁজ শুরু করে। এই প্রক্রিয়ায় বছর পার হয়ে যায়, কিন্তু কিছুই গড়ে ওঠে না। অথচ সত্য হল বেশিরভাগ সফল কোম্পানির পেছনের আইডিয়াটা খুব সাধারণ। অ্যামাজন নতুন কিছু আবিষ্কার করেনি, তারা শুধু অনলাইনে বই বিক্রির কাজটা খুব ভালোভাবে তৈরি করেছে। গুগল ইন্টারনেট তৈরি করেনি, তারা সার্চ বা অনুসন্ধানকে আরও ভালো করেছে। জোম্যাটো খাবার তৈরি করেনি, তারা একটি ডেলিভারি সিস্টেম তৈরি করেছে। একজন বিল্ডারের ফোকাস সবসময় একটি প্রশ্নের উপর থাকে, আমি কি কোনো আসল মানুষের আসল সমস্যার সমাধান করছি? আইডিয়াটা কতটা স্মার্ট সেটা গৌণ, মুখ্য বিষয় হল একজন গ্রাহক এর জন্য টাকা দেবে কিনা। একজন বিল্ডার কল্পনার জগতে বাস করেন না, তারা বাজারের কঠোর বাস্তবতাকে মেনে নেন। যদি কোনো গ্রাহক প্রত্যাখ্যান করে, তবে বিল্ডার ইগো বা অহংয়ে আঘাত পান না, বরং ফিডব্যাক নেন এবং পণ্যকে উন্নত করেন। বিল্ডিং মানে শুধু পণ্য বানানো না, বিল্ডিং মানে সিস্টেম বানানো, প্রক্রিয়া তৈরি করা, অভ্যাস তৈরি করা, ডিসিপ্লিন বা শৃঙ্খলা তৈরি করা এবং প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া, যা হয়তো বাইরে থেকে দেখাও যায় না। আপনি কোনো হাততালি পাবেন না, কোনো তাৎক্ষণিক পুরস্কার পাবেন না, কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট পদক্ষেপগুলো একটি শক্ত ভিত্তি তৈরি করে। আজ সোশ্যাল মিডিয়া ইনোভেশনকে খুব গ্ল্যামারাস করে তুলেছে। মানুষ শুধু সাফল্যের গল্প দেখে। এই আইডিয়াটি রাতারাতি $1 মিলিয়ন হয়ে গেল, এমন জিনিস ভাইরাল হয়, কিন্তু এর পেছনে কত বছরের কঠোর পরিশ্রম, প্রত্যাখ্যান, মানসিক চাপ এবং নিজের প্রতি সন্দেহ লুকিয়ে আছে তা কেউ দেখায় না। বিল্ডিং সবসময় নীরবে হয়, এটা স্পটলাইট থেকে দূরে থাকে। সম্ভবত এই কারণেই মানুষ এটি এড়িয়ে চলে। একজন বিল্ডার হতে হলে ধৈর্যের প্রয়োজন, আর ধৈর্য আজকের দিনে সবচেয়ে বিরল গুণ হয়ে দাঁড়িয়েছে। আমরা তাৎক্ষণিক ফলাফল চাই, 1 মাসে বৃদ্ধি না দেখলে আমরা আতঙ্কিত হতে শুরু করি। কিন্তু আসল বিল্ডিং হল ধীর প্রক্রিয়া, এটি কম্পাউন্ড এফেক্ট বা চক্রবৃদ্ধি হারে চলে। আজ করা কাজের ফলাফল হয়তো আজ পাওয়া যাবে না,
কিন্তু এর প্রভাব 6 মাস বা 1 বছর পর দেখা যায়। একজন বিল্ডার এটা বোঝেন এবং এই বিশ্বাসের ওপর ভিত্তি করে কাজ করে যান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইনোভেশন প্রায়শই আমাদের ইগো বা অহংকে তুষ্ট করে। অন্যদিকে বিল্ডিং ইগোকে ভেঙে দেয়। আইডিয়ার কথা ভাবার সময় আমরা নিজেদের খুব বুদ্ধিমান মনে করি, কিন্তু বিল্ডিং করার সময় বাস্তবতা বারবার আমাদের বিনয়ী করে তোলে। গ্রাহক আমাদের কথা বোঝে না, পণ্য ক্র্যাশ করে, টিম ছেড়ে চলে যায়। এই সব কিছু আমাদের মাটিতে নামিয়ে দেয়। একজন বিল্ডার যিনি এসব সত্ত্বেও শেখেন এবং এগিয়ে যান। বাস্তবে আইডিয়া অর্থনীতি চালায় না, বিল্ডাররাই অর্থনীতি চালায়। বিল্ডাররা চাকরি তৈরি করে, বিল্ডাররা ভ্যালু বা মূল্য তৈরি করে, বিল্ডাররা গ্রাহকদের সেবা দেয়। আইডিয়া হলো শুধু একটি স্ফুলিঙ্গ, কিন্তু আগুন তখনই জ্বলে যখন কেউ এতে ক্রমাগত জ্বালানি দেয়। আর এই জ্বালানি আসে প্রতিদিনের প্রচেষ্টা থেকে। আপনি যদি আপনার আশেপাশে তাকান, তবে দেখবেন অনেকের কাছেই খুব স্মার্ট আইডিয়া আছে, কিন্তু তাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসে না। অন্যদিকে কিছু মানুষ গড়পড়তা আইডিয়া নিয়েও ভালো কিছু করে ফেলে, কারণ তারা জানে কিভাবে বিল্ড করতে হয়। তারা ধারাবাহিকতা বোঝে, তারা জানে যে সাফল্য কোনো ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। বিল্ডিংয়ের একটি সুন্দর দিক হল এটি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যখন আপনি কিছু তৈরি করেন, আপনার আত্মবিশ্বাসটা হয় আসল। এটা ধার করা মোটিভেশন নয়। আপনি জানেন যে আপনি কিছু সৃষ্টি করেছেন, তা যতই ছোট হোক না কেন। এই অনুভূতি এক্সিকিউশন থেকে আসে, ইনোভেশন থেকে নয়। আজ যদি কোনো তরুণ বিভ্রান্ত হয় যে তার কি করা উচিত, তবে নতুন আইডিয়ার খোঁজ করার পরিবর্তে সম্ভবত তার শেখা উচিত কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে একটি সমস্যা বোঝা যায়, কিভাবে একটি সমাধান পরীক্ষা করা যায়, কিভাবে ফিডব্যাক নেওয়া হয় এবং কিভাবে ক্রমাগত উন্নতি করা যায়। এগুলো হল আজীবনের দক্ষতা। আইডিয়া পরিবর্তন হতে পারে, কিন্তু বিল্ডিংয়ের দক্ষতা সব সময় কাজে লাগে। ইনোভেশনের দুনিয়ায় আরেকটা ভুল ধারণা হল সবকিছু ইউনিক বা অনন্য হতে হবে, অথচ বাস্তবতা হল বেশিরভাগ জিনিসই আগে থেকে বিদ্যমান। একমাত্র পার্থক্য হল কেউ সেটাকে আরও ভালো উপায়ে তৈরি করে। একজন বিল্ডার মৌলিকতার চাপে ভোগেন না, তারা উপযোগিতার ওপর ফোকাস করেন। যখন কেউ বলে তাদের কাছে আইডিয়া নেই, বাস্তবে এটা সমস্যা নয়। সমস্যা হল তারা বিল্ড করতে ভয় পায়। বিল্ডিংয়ে ঝুঁকি আছে, ব্যর্থতা আছে, মানুষের বিচার বা জাজমেন্ট আছে। আইডিয়া নিরাপদ কারণ এটি পরীক্ষা করা হয়নি, কিন্তু একজন বিল্ডার আইডিয়াকে বিশ্বের সামনে উন্মুক্ত করেন, আর এই সাহসী আসল পার্থক্য তৈরি করে। পরিশেষে বলা যায়, ইনোভেশন জরুরি, কিন্তু একে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিল্ডিং বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু একে অবমূল্যায়ন করা হয়। পৃথিবীর আরও আইডিয়ার প্রয়োজন নেই, পৃথিবীর আরও বিল্ডারের প্রয়োজন। এমন মানুষ যারা ভাবার চেয়ে করায় বেশি বিশ্বাসী, যারা স্বপ্ন দেখার পাশাপাশি মাটিতে ঘাম ঝরাতে প্রস্তুত। আপনি যদি অর্থবহ কিছু করতে চান, তবে পরের বার যখন নতুন আইডিয়া আসবে, নিজেকে এটা জিজ্ঞেস করবেন না যে এটা কতটা ইউনিক, বরং জিজ্ঞেস করুন, আপনি কি এটি তৈরি করতে আগামী 5 বছর সময় দিতে পারবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সঠিক পথে আছেন, কারণ শেষ পর্যন্ত তাকেই মনে রাখা হয় যে কিছু গড়ে তুলেছে, তাকে নয় যে শুধু ভেবেছে। যখন আমরা কোনো সফল ব্যবসা, স্টার্টআপ বা বড় ক্রিয়েটর দেখি, আমরা প্রায়ই বলি যে এই মানুষটি খুব বুদ্ধিমান, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, বা তাদের আইকিউ নিশ্চয়ই অনেক বেশি। কিন্তু সত্য হল, কেউ শুধু আইকিউ বা বইয়ের জ্ঞান দিয়ে বড় বিল্ডার হয় না। বিল্ডার হতে হলে কিছু ভিন্ন ধরনের গুণাবলীর প্রয়োজন। পারভেজ এবং হাসান লিখিত এই বইয়ে একে BP10 ফ্রেমওয়ার্ক বলা হয়েছে। BP10 মানে বিল্ডার প্রোফাইল 10, অর্থাৎ 10টি প্রতিভা যা বেশিরভাগ সফল বিল্ডারদের মধ্যে সাধারণ। এই প্রতিভাগুলো জন্ম থেকে পাওয়া সুপার পাওয়ার নয়, বরং এগুলো এমন দক্ষতা যা বিকাশ করা যায়। সবচেয়ে প্রথম গুণটি হল আত্মবিশ্বাস বা কনফিডেন্স। কিন্তু এখানে আত্মবিশ্বাস মানে অতিরিক্ত আত্মবিশ্বাস বা নকল আত্মবিশ্বাস নয়। এখানে আমরা সঠিক আত্মবিশ্বাসের কথা বলছি, অর্থাৎ আপনার নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। একজন বিল্ডার জানেন তিনি কি করতে পারেন আর কি পারেন না। তিনি নিজেকে ঈশ্বরও মনে করেন না, আবার নিজেকে অকেজও ভাবেন না। এই ভারসাম্যপূর্ণ আত্মবিশ্বাস তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন বাজারে অনিশ্চয়তা থাকে, তখন এই আত্মবিশ্বাস বিল্ডারকে থমকে যেতে দেয় না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ গুণ হল ডেলিগেটর হওয়া। শুরুতে প্রায় প্রত্যেক বিল্ডার এই ভুলটি করেন
যে আমি সব কাজ একাই করব, কিন্তু শীঘ্রই বাস্তবতা সামনে আসে যে একজন মানুষ একা সবকিছু সামলাতে পারে না। একজন বিল্ডার বোঝেন যে তার কাজ প্রতিটি কাজ নিজে করা নয়, বরং সঠিক কাজ সঠিক মানুষকে দিয়ে করানো। ডেলিগেশন বা দায়িত্ব অর্পণ করা হয় ইগোকে একপাশে রেখে। যখন একজন বিল্ডার অন্যদের বিশ্বাস করতে শেখেন, তখনই স্কেল করা বা বড় করা সম্ভব হয়। তৃতীয় গুণটি হল দৃঢ় সংকল্প। এই গুণটি তখনই সামনে আসে যখন পরিস্থিতি পরিকল্পনা অনুযায়ী চলে না। মার্কেট প্রত্যাখ্যান করে, প্রোডাক্ট ব্যর্থ হয়, টাকা শেষ হতে শুরু করে। এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। একজন বিল্ডার সংকল্প নিয়ে দাঁড়িয়ে থাকেন। এর মানে এই নয় যে তারা একগুঁয়ে, বরং এর মানে হল তারা পথ পরিবর্তন করতে পারেন, কিন্তু লক্ষ্য ছাড়েন না। চতুর্থ প্রতিভা হল প্রথা ভাঙার মানসিকতা। একজন বিল্ডার শুধু বিদ্যমান নিয়ম অনুসরণ করেন না, তারা প্রশ্ন করেন কেন এটা এমন। একজন ডিসরাপ্টর সৃজনশীলতায় পূর্ণ থাকেন। তারা জিনিসগুলোকে ভিন্ন কোণ থেকে দেখেন। এটা জরুরি নয় যে তারা পুরো ইন্ডাস্ট্রি ভেঙে ফেলবেন। কখনো কখনো একটি ছোট উন্নতিও ডিসরাপশন বা বড় পরিবর্তন হয়ে দাঁড়ায়। একজন বিল্ডার ইনোভেশনের চেয়ে উপযোগিতার ওপর ফোকাস করেন। পঞ্চম গুণ হল স্বাধীনতা। একজন বিল্ডারের ভেতরে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করার তীব্র আকাঙ্ক্ষা থাকে। তারা শুধু বেতন বা টাইটেল বা পদবি পেয়ে সন্তুষ্ট হন না। তারা চান তাদের সিদ্ধান্তের সরাসরি প্রভাব তাদের জীবনে পড়ুক। স্বাধীনতা মানে একা থাকা নয়, বরং মালিকানা নেওয়া বা ওনারশিপ নেওয়া, আপনার কাজের, আপনার ব্যর্থতার এবং আপনার সাফল্যের। ষষ্ঠ গুণ হল জ্ঞানের ক্ষুধা। একজন বিল্ডার কখনো ভাবেন না যে আমি সব জানি। তারা ক্রমাগত শিখতে থাকেন। বই, পডকাস্ট, মেন্টর, ব্যর্থতা সবকিছুই তাদের জন্য শেখার উৎস। জ্ঞান শুধু টেকনিক্যাল নয়, বাজারের বোঝাপড়া, মানুষের মনস্তত্ত্ব এবং টাইমিং বা সময়ের জ্ঞানও এর অংশ। সপ্তম প্রতিভা হল মুনাফার দিকে নজর। অনেক মানুষ প্যাশন এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেন, যা জরুরি, কিন্তু একজন বিল্ডার জানেন যে ব্যবসা যদি টাকা আয় না করে তবে তা টিকে থাকতে পারবে না। একজন বিল্ডার আবেগে ভেসে সিদ্ধান্ত নেন না, তারা সংখ্যা বা নাম্বারকে রেসপেক্ট করেন। রেভিনিউ, খরচ, মার্জিন এই সব কিছু বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু একজন বিল্ডার এগুলোকে গুরুত্বের সাথে নেন। অষ্টম গুণ হল সম্পর্ক তৈরি। একজন বিল্ডার একা বড় হন না, তাকে গ্রাহক, পার্টনার, টিম এবং মেন্টরদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে হয়। সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি একটি দীর্ঘমেয়াদী সম্পদ। একজন বিল্ডার স্বল্পমেয়াদী লাভের দিকে তাকিয়ে সম্পর্ক নষ্ট করেন না। তারা জানেন যে বিশ্বাস গড়তে সময় লাগে, কিন্তু ভাঙতে কয়েক সেকেন্ড। নবম প্রতিভা হল ঝুঁকিকে মানসিকভাবে সামলানোর ক্ষমতা। রিস্ক। ঝুঁকি মানে জুয়া খেলা নয়। একজন বিল্ডার হিসেব করা ঝুঁকি নেন, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল অনিশ্চয়তাকে মানসিকভাবে সহ্য করা। ভবিষ্যৎ পরিষ্কার নয়, আয় অস্থিতিশীল, চাপ অনেক বেশি। একজন বিল্ডার উদ্বেগ সত্ত্বেও পদক্ষেপ নেন। এই মানসিক স্থিতিস্থাপকতা তাদের অন্যদের থেকে আলাদা করে। দশম এবং শেষ গুণটি হল বিক্রি করা, সেলিং। অনেক মানুষ বিক্রি শব্দটি নিয়ে অস্বস্তিতে থাকেন, কিন্তু সত্য হল আপনি যদি বিক্রি করতে না পারেন তবে আপনি বিল্ড করতে পারবেন না। বিক্রি করা মানে শুধু পণ্য বিক্রি নয়। বিক্রি করা মানে আপনার আইডিয়া বোঝানো, টিমকে রাজি করানো, ইনভেস্টরকে পিচ করা এবং গ্রাহককে ভ্যালিউ বা মূল্য বোঝানো। একজন বিল্ডার কাউকে ম্যানিপুলেট করেন না, বরং স্পষ্টতার সাথে যোগাযোগ করেন। BP10 ফ্রেমওয়ার্কের সবচেয়ে বিশেষ দিক হল এই গুণগুলো আলাদা মনে হয়, কিন্তু বাস্তব জীবনে এগুলো একে অপরের সাথে যুক্ত। আত্মবিশ্বাস ছাড়া বিক্রি করা কঠিন। ডেলিগেশন ছাড়া স্কেলেবিলিটি বা বড় হওয়ার সুযোগ আসে না। দৃঢ় সংকল্প ছাড়া ঝুঁকি নেওয়া অসম্ভব। একজন বিল্ডার এই সব প্রতিভার মিশ্রণ। ভালো ব্যাপার হল BP10 কোনো স্থায়ী ব্যক্তিত্ব নয়। আপনি আজ এই গুণগুলোতে দুর্বল হতে পারেন, কিন্তু অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হতে পারেন। বিল্ডার হওয়া কোনো রাতারাতি প্রক্রিয়া নয়, এটি প্রতিদিনের পছন্দ, অভ্যাস এবং মানসিকতা দ্বারা গঠিত হয়। আজ যদি কোনো ব্যক্তি বলেন যে আমার আইডিয়া আছে কিন্তু আমি এক্সিকিউট করতে পারছি না, তবে সম্ভবত আইডিয়ার চেয়ে তাদের BP10-এর ওপর বেশি কাজ করা প্রয়োজন। যদি বিল্ডার প্রোফাইল শক্তিশালী হয়, তবে আইডিয়া সাধারণ হওয়া সত্ত্বেও ফলাফল আসবে। বাস্তবে পৃথিবীর এমন মানুষের প্রয়োজন যারা শুধু ভাবে না, বরং সৃষ্টি করে। BP10 ফ্রেমওয়ার্ক আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য ভাগ্য বা ট্যালেন্টের খেলা নয়, বরং এটি বিল্ড করার দক্ষতার ফলাফল, এবং যে কেউ
সত্যিই বিল্ডার হতে চাইলে এই দক্ষতাগুলো শিখতে পারে। তাই পরের বার যখন আপনি কোনো সফল মানুষকে দেখবেন, ভাববেন না যে তারা ভাগ্যবান বা জিনিয়াস ছিল। ভাবুন যে তারা নিজেদের মধ্যে BP10-এর কতগুলো গুণাবলী বিকাশ করেছে, এবং এই চিন্তা আপনাকে অনুপ্রেরণা নয় বরং দিক নির্দেশনা দেবে। যখনই আমরা কোনো ব্যবসা বা স্টার্টআপের ব্যর্থতার গল্প শুনি, কারণ হিসেবে প্রায়ই বলা হয় ফান্ডিং পাওয়া যায়নি, আইডিয়া ভুল ছিল, টাইমিং বা সময় ঠিক ছিল না। কিন্তু খুব কম মানুষই বোঝে যে আসল কারণ প্রায়ই এটা হয় যে বিল্ডার নিজেকে সঠিকভাবে চিনতে পারেননি। সব মানুষ একই ধরনের বিল্ডার নন, সবার পদ্ধতি, শক্তি এবং ফোকাস আলাদা। এই বইয়ে এই বিষয়টি খুব সহজ কিন্তু শক্তিশালীভাবে ব্যাখ্যা করা হয়েছে। 3 ধরনের বিল্ডার রয়েছে। যদি কোনো ব্যক্তি বুঝতে পারেন তিনি কোন ধরনের বিল্ডার, তবে তিনি অনেক ভুল এড়াতে পারেন। সবচেয়ে প্রথম ধরন হল রেইন মেকার। একজন রেইন মেকার হলেন সেই বিল্ডার যিনি বিক্রি, রেভিনিউ এবং গ্রোথ থেকে শক্তি পান। তারা মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, তারা প্রাকৃতিকভাবেই আশাবাদী এবং প্রতিটি পরিস্থিতিতে সুযোগ দেখেন। একজন রেইন মেকার যে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে পারেন, কারণ তারা মানুষের মনস্তত্ত্ব বোঝেন। তারা জানেন সামনের মানুষটি কি চায় এবং কিভাবে তা বোঝাতে হয়। এমন মানুষরা পিক করা, ডিল ক্লোজ করা এবং নেটওয়ার্কিং খুব ভালো জানেন। রেইন মেকারের সবচেয়ে বড় শক্তি হল তারা ব্যবসায় টাকা নিয়ে আসেন। স্টার্টআপ দুনিয়ায় একটি কঠোর সত্য আছে, যদি টাকা না আসে তবে অন্য সব কিছুই অর্থহীন হয়ে পড়ে। রেইন মেকার এটা ভালো বোঝেন। তারা গ্রোথ বা প্রবৃদ্ধির পেছনে ছোটেন, তারা নতুন গ্রাহক নিয়ে আসেন, তারা পার্টনারশিপ করেন এবং বাজারে উত্তেজনা তৈরি করেন। অনেক সময় আইডিয়া সাধারণ হয়, কিন্তু রেইন মেকার সেটাকে এত ভালোভাবে উপস্থাপন করেন যে মানুষ তা কিনে নেয়। কিন্তু রেইন মেকারের দুর্বলতাও আছে। মাঝে মাঝে তারা প্রক্রিয়া এবং কাঠামো বা স্ট্রাকচারকে উপেক্ষা করেন। তারা দ্রুত ফলাফল চান, তাই তারা হয়তো অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেলেন। টিম ম্যানেজ করা, সিস্টেম বানানো এবং অপারেশন ঠিক রাখা তাদের কাছে বিরক্তিকর মনে হয়। যদি একজন রেইন মেকার একা সবকিছু সামলাতে শুরু করেন, তবে বিশৃঙ্খলা হতে পারে। তাই একজন রেইন মেকারের ভারসাম্য প্রয়োজন। দ্বিতীয় ধরন হল কন্ডাক্টর। একজন কন্ডাক্টর হলেন সেই ব্যক্তি যিনি ম্যানেজমেন্ট, অপারেশন এবং টিম সমন্বয়ে দক্ষ। যেমন অর্কেস্ট্রায় একজন কন্ডাক্টর সবাইকে একসাথে নিয়ে চলেন, তেমনি ব্যবসায় একজন কন্ডাক্টর নিশ্চিত করেন যে সবাই সঠিক সময়ে সঠিক কাজ করছে। একজন কন্ডাক্টরের ফোকাস থাকে প্রক্রিয়া, ডিসিপ্লিন এবং ধারাবাহিকতার ওপর। তারা দেখতে পছন্দ করেন সিস্টেমটি মসৃণভাবে চলছে কিনা। কন্ডাক্টর প্রায়ই স্পটলাইটে থাকেন না, কিন্তু তাদের ছাড়া প্রতিষ্ঠান টিকে থাকে না। তারা ডেডলাইন ঠিক করেন, ভূমিকা স্পষ্ট করেন, দ্বন্দ্ব মেটান এবং কালচার বা সংস্কৃতি তৈরি করেন। যখন রেইন মেকার বাজারে ডিল করছেন এবং এক্সপার্ট পণ্য তৈরি করছেন, তখন কন্ডাক্টর ভেতর থেকে ব্যবসাকে স্থিতিশীল রাখেন। তারা নিশ্চিত করেন যে ট্রেন সঠিক সময়ে চলছে। কন্ডাক্টরের সবচেয়ে বড় শক্তি হল নির্ভরযোগ্যতা। মানুষ তাদের বিশ্বাস করে। টিম জানে যে কিছু ভুল হলে কন্ডাক্টর তা সামলে নেবেন। কিন্তু কন্ডাক্টরের চ্যালেঞ্জ হল মাঝে মাঝে তারা ঝুঁকি নিতে ভয় পান। তারা স্থিতিশীলতা পছন্দ করেন, তাই তারা আক্রমণাত্মক গ্রোথের সিদ্ধান্তে অস্বস্তি বোধ করতে পারেন। যদি শুধুমাত্র একজন কন্ডাক্টর ব্যবসা চালান, তবে ব্যবসা নিরাপদ থাকবে কিন্তু ধীর হতে পারে। তৃতীয় ধরন হল এক্সপার্ট। একজন এক্সপার্ট হলেন সেই বিল্ডার যিনি পণ্য, গবেষণা এবং গুণমান ভালোবাসেন। তারা সেরা পণ্য তৈরি করতে চান, তারা ডিটেলে যান, পারফেকশন চান এবং আপোষ করা এড়িয়ে চলেন। একজন এক্সপার্ট কোডিং, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো বিশেষ দক্ষতায় খুব শক্তিশালী হন। যদি কোনো এক্সপার্ট কিছু তৈরি করেন, তবে তা টেকনিক্যালি শক্তিশালী হয়। এক্সপার্টের সমস্যা হল তারা প্রায় বিক্রি এবং মার্কেটিংকে অবমূল্যায়ন করেন। তাদের মনে হয় পণ্য ভালো হলে তা আপনা আপনি বিক্রি হবে, কিন্তু বাস্তব দুনিয়া এমন নয়। বাজারে অনেক শোরগোল, প্রতিযোগিতা অনেক বেশি এবং সেরা পণ্যও ব্যর্থ হতে পারে যদি তা সঠিক উপায়ে বিক্রি না করা হয়। একজন এক্সপার্ট একা কাজ করতে পছন্দ করেন এবং মানুষের সাথে কথা বলতে অস্বস্তি বোধ করতে পারেন। এক্সপার্টের শক্তি হল গভীরতা। তারা ওপর চিন্তা করেন না, তারা দীর্ঘমেয়াদী গুণমানের ওপর ফোকাস করেন। কিন্তু যদি একজন এক্সপার্ট একা ব্যবসা চালান, তবে গ্রোথ ধীর হতে পারে অথবা পণ্যটি হয়তো পৃথিবীর কাছে পৌঁছবেই না। তাই একজন এক্সপার্টের রেইন মেকার বা কন্ডাক্টরের মতো মানুষের প্রয়োজন হয়। এই ফ্রেমওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো ধরনই ভুল নয়। সমস্যা তখন হয় যখন একজন বিল্ডার মনে করেন তাকেই এই 3টি ভূমিকা পালন করতে হবে।
বাস্তবতা হল প্রতিটি মানুষ প্রাকৃতিকভাবে মাত্র এক বা দুটি ভূমিকায় ভালো। সফল কোম্পানিগুলো তারাই যেখানে এই 3 ধরন একে অপরকে পরিপূরক করে। অনেক সময় স্টার্টআপ ব্যর্থ হয় কারণ 3 জন এক্সপার্ট মিলে কোম্পানি শুরু করেন। পণ্য অসাধারণ কিন্তু কোনো বিক্রি নেই, অথবা 3 জন রেইনমেকার একত্রিত হন, রেভিনিউ আসে কিন্তু অপারেশন ভেঙে পড়ে, অথবা শুধুমাত্র কন্ডাক্টররা আছেন, সিস্টেম নিখুঁত কিন্তু কোনো গ্রোথ নেই। এখানে নিজেকে বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি রেইনমেকার হন তবে আপনাকে মেনে নিতে হবে যে প্রক্রিয়া এবং কাঠামোর জন্য আপনার সাহায্য প্রয়োজন। আপনি যদি কন্ডাক্টর হন তবে আপনাকে গ্রোথ ওরিয়েন্টেড বা প্রবৃদ্ধি মনস্ক মানুষের সাথে কাজ করতে হবে, এবং আপনি যদি এক্সপার্ট হন তবে আপনাকে বিক্রি এবং সম্পর্ক তৈরি শিখতে হবে অথবা সঠিক পার্টনার খুঁজতে হবে। এই ফ্রেমওয়ার্ক আমাদের ইগো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। অনেক মানুষ এটা স্বীকার করতে প্রস্তুত নন যে আমি এই কাজটা জানি না। কিন্তু বিল্ডার হওয়া মানে এই নয় যে আপনি সবকিছু করতে পারেন। বিল্ডার হওয়া মানে আপনি কি জানেন তা জানা এবং বাকি কাজের জন্য সঠিক মানুষকে সাথে নেওয়া। যখন আপনি আপনার বিল্ডার টাইপ শনাক্ত করেন তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আপনি অবাস্তব প্রত্যাশা রাখেন না, আপনি আপনার শক্তির উপর কাজ করেন এবং দুর্বলতাগুলো ম্যানেজ করেন। এই স্বচ্ছতা আপনাকে ব্যর্থতা থেকে বাঁচায়। বাস্তবে একটি সফল ব্যবসা কোনো একলা নায়কের গল্প নয়, এটি বিভিন্ন প্রতিভার সহযোগিতার গল্প। রেইনমেকার আগুন নিয়ে আসেন, এক্সপার্ট পণ্য তৈরি করেন এবং কন্ডাক্টর একে টেকসই করেন। কেবল 3 জন মিলে বড় কিছু তৈরি করেন। তাই আপনি যদি কিছু বিল্ড করতে চান, প্রথমে বুঝুন আপনি কোন বিল্ডার। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করার আগে নিজেকে বোঝা বেশি জরুরি, কারণ যখন একজন মানুষ তার প্রাকৃতিক ভূমিকায় কাজ করেন কেবল তখনই তিনি ধারাবাহিক থাকতে পারেন এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারেন। আমরা ছোটবেলা থেকে একটাই কথা শুনে আসছি, তোমার দুর্বলতাগুলো উন্নত করো। স্কুলে অঙ্ক দুর্বল হলে এক্সট্রা টিউশন, কথা বলতে ভয় থাকলে বলা হয় আত্মবিশ্বাস বাড়াও, ম্যানেজমেন্ট না জানলে বলা হয় সেটা শেখো। ধীরে ধীরে এই বিশ্বাস আমাদের মনে গেঁথে যায় যে সফল হতে হলে আমাদের অলরাউন্ডার হতে হবে। কিন্তু বাস্তব দুনিয়ায়, বিশেষ করে ব্যবসা এবং বিল্ডিংয়ের দুনিয়ায়, এই চিন্তাধারা প্রায়ই হিতে বিপরীত হয়। এই কারণেই এই বইয়ে একটি খুব ভিন্ন কিন্তু শক্তিশালী কথা বলা হয়েছে। আপনার দুর্বলতা ঠিক করার চেষ্টা বন্ধ করুন। গ্যালপের স্ট্রেংথ বেসড ফিলসফি বা শক্তিভিত্তিক দর্শন বলে যে মানুষের শক্তি সীমিত। আপনি সব কিছুতে গড়পড়তা হতে পারেন, কিন্তু কেবল কয়েকটি জিনিসেই সত্যি মহান হতে পারেন। একজন বিল্ডারের যাত্রায় এই বোঝাপড়াটি খুব প্রয়োজনীয়। আপনি যদি আপনার শক্তি ছেড়ে দুর্বলতা উন্নত করতে বেশি সময় এবং প্রচেষ্টা দেন, তবে আপনি আপনার প্রাকৃতিক সম্ভাবনা নষ্ট করছেন। ধরুন আপনি একজন প্রাকৃতিক রেইনমেকার। আপনি মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, বিক্রি আপনার কাছে খেলার মতো। আপনি ডিল ক্লোজ করেন, আশাবাদ আপনার পরিচয়, কিন্তু অপারেশন, প্রসেস এবং সিস্টেম আপনার কাছে বিরক্তিকর মনে হয়। এখন প্রথাগত উপদেশ হবে অপারেশনও শেখো, তবেই আপনি একজন সম্পূর্ণ উদ্যোক্তা হবেন। কিন্তু এই উপদেশ শুনতে ভালো লাগে, এটা ব্যবহারিক নয়। কারণ যখন আপনি অপারেশন শিখতে বসবেন, না আপনি সেটা উপভোগ করবেন, না আপনি তাতে দক্ষ হতে পারবেন। ফলাফল হলো আপনি বিক্রিতেও পুরোপুরি ফোকাস করতে পারছেন না এবং অপারেশনেও গড়পড়তা থেকে যাচ্ছেন। এই দর্শন মানে এই নয় যে আপনি আপনার দুর্বলতা পুরোপুরি উপেক্ষা করবেন। এর মানে হলো আপনি সেগুলোকে আপনার প্রাথমিক ফোকাস বানাবেন না। বিল্ডার হতে হলে আপনার বিশ্বমানের শক্তি প্রয়োজন। ভারসাম্যপন্ন সাধারণত্ব নয়। দুর্বলতা ম্যানেজ বা সামলানো হয়, শক্তি ম্যাক্সিমাইজ বা সর্বোচ্চ করা হয়। অনেক মানুষ তাদের দুর্বলতা উন্নত করতে চান কারণ তাদের হীনমন্যতা আছে। তারা মনে করেন মানুষ কি বলবে, এই লোকটা এটা জানে না। কিন্তু একজন বিল্ডারকে বিচার করা হয় ফলাফল দিয়ে, ইগো দিয়ে নয়। মার্কেট জিজ্ঞেস করে না আপনি অ্যাকাউন্টিং জানেন কিনা, মার্কেট দেখে ভ্যালু বা মূল্য তৈরি হচ্ছে কিনা। এখানে পার্টনারশিপের ধারণাটি খুব শক্তিশালী হয়ে ওঠে। আপনি যদি রেইনমেকার হন তবে আপনার জন্য সবচেয়ে স্মার্ট পদক্ষেপ হবে একজন শক্তিশালী কন্ডাক্টরের সাথে পার্টনারশিপ করা। এমন কেউ যিনি প্রাকৃতিকভাবেই প্রসেস, অপারেশন এবং টিম ম্যানেজমেন্ট জানেন। আপনি বিক্রি এবং গ্রোথে ফোকাস করুন, তিনি সিস্টেম এবং স্থিতিশীলতায়। দুজনেই নিজ নিজ শক্তিতে কাজ করবেন এবং সম্মিলিত ফলাফল অনেক বেশি শক্তিশালী হবে। এই একই কথা এক্সপার্ট বিল্ডারদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি পণ্য এবং গুণমানে অসাধারণ হন কিন্তু বিক্রি করা আপনার কাছে বিশ্রী লাগে, তবে নিজেকে জোর করে সেলসম্যান বানাবেন না। বিক্রি শেখা কাজের হতে পারে, কিন্তু একে আপনার মূল পরিচয় বানানোর দরকার নেই। এর চেয়ে ভালো আপনি এমন কাউকে সাথে নিন যিনি বিক্রিতে শক্তিশালী এবং আপনি পণ্যটিকে বিশ্বমানের করার ওপর ফোকাস করুন। স্ট্রেংথ বেসড অ্যাপ্রোচ বা শক্তিভিত্তিক পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এটি বার্নআউট বা মানসিক ক্লান্তি থেকে বাঁচায়। যখন আপনি এমন কাজ করেন যাতে আপনি প্রাকৃতিকভাবে ভালো, তখন আপনি শক্তি পান। সময় কিভাবে কেটে যায় আপনি টেরও পান না। কিন্তু যখন আপনি আপনার দুর্বলতার উপর কাজ করেন, প্রতিটি দিন ভারী মনে হয়।
ধীরে ধীরে হতাশা বাড়ে এবং মোটিভেশন শেষ হয়ে যায়। আমরা প্রায়ই এই ভুল করি যে একজন সফল মানুষকে দেখে আমরা ভাবি তিনি সব কিছু জানেন, কিন্তু ভেতরের সত্য হল সফল মানুষরা তাদের দুর্বলতাগুলো আউটসোর্স বা অন্যের ওপর ন্যস্ত করে দিয়েছেন। কেউ টিম বানিয়েছেন, কেউ পার্টনার, কেউ সিস্টেম। বাইরে থেকে দেখে মনে হয় তারা অলরাউন্ডার, কিন্তু বাস্তবে তারা স্মার্ট ডেলিগেটর। এই দর্শন স্কুল সিস্টেমের সম্পূর্ণ বিপরীত। স্কুল আমাদের দুর্বল বিষয়গুলো উন্নত করতে শেখায়, কিন্তু ব্যবসা আমাদের শক্তিশালী দক্ষতাগুলোকে কাজে লাগাতে শেখায়। একজন বিল্ডারের কাজ নিজেকে উন্নত করা, কিন্তু উন্নত করা মানে প্রতিটি ঘাটতি পূরণ করা নয়। উন্নত করা মানে আপনার যা প্রাকৃতিক প্রতিভা তাকে এতটা ধারালো করা যাতে সেটি আপনার পরিচয়ে পরিণত হয়। আরেকটি সাধারণ ফাঁদ হল মানুষ ভাবে আমি ততক্ষণ শুরু করব না যতক্ষণ না আমি পারফেক্ট হই। এই পারফেক্ট হওয়ার ইচ্ছাটা প্রায়ই দুর্বলতা ঠিক করার মানসিকতা থেকে আসে। একজন বিল্ডার পারফেক্ট নন, একজন বিল্ডার অ্যাডাপটিভ বা খাপ খাইয়ে নিতে পারেন। তারা জানেন যে পারফেকশন টিমের সাথে মিলে তৈরি হয়, একা নয়। এই পদ্ধতি বিশ্বাস করাও শেখায়। যখন আপনি স্বীকার করেন যে আপনি কিছু জানেন না এবং এর জন্য অন্যের উপর নির্ভর করেন, তখন ইগো ভেঙে যায়। কিন্তু এই ইগো ভাঙা থেকেই কোলাবোরেশন বা সহযোগিতা শুরু হয়। শক্তিশালী ব্যবসা সবসময় শক্তিশালী পার্টনারশিপ থেকে তৈরি হয়। এর মানে এটাও যে আপনাকে নিজের প্রতি সৎ হতে হবে। আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি প্রাকৃতিকভাবে কোন কাজে ভালো, এবং তারপর সাহসের সাথে মেনে নিতে হবে যে এই কাজটা আমার দ্বারা হবে না। এই মেনে নেওয়া দুর্বলতা নয়, এটি পরিপক্কতা। যখন আপনি আপনার শক্তির উপর ফোকাস করেন তখন স্বচ্ছতা আসে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আপনি জানেন কোথায় সময় বিনিয়োগ করতে হবে আর কোথায় নয়। জীবনও সহজ হয়ে যায়, কারণ আপনি নিজের সাথে যুদ্ধ করছেন না। এই দর্শনের আরেকটি সুবিধা হল শেখাও টার্গেটেড বা লক্ষ্যভিত্তিক হয়ে ওঠে। আপনি কেবল সেই জিনিসগুলোই শেখেন যা আপনার শক্তিকে আরও শক্তিশালী করে। এলোমেলো দক্ষতা সংগ্রহ করার পরিবর্তে আপনি গভীরতা তৈরি করেন। এই গভীরতা আপনাকে প্রতিযোগিতামূলক সুবিধা দেয়। পরিশেষে এটা বোঝা খুব জরুরি যে পৃথিবীর পারফেক্ট মানুষের প্রয়োজন নেই, পৃথিবীর কার্যকর মানুষের প্রয়োজন। একজন বিল্ডারের কাজ নিজেকে সম্পূর্ণ করা নয়, বরং ফলাফল এনে দেওয়া। যদি ফলাফল আসে তবে আপনার দুর্বলতাগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়। তাই পরের বার যখন কেউ বলবে আপনার দুর্বলতা উন্নত করুন, নিজেকে একটি প্রশ্ন করুন, এটা কি আমার শক্তিকে আরও শক্তিশালী করবে নাকি আমাকে গড়পড়তা বানাবে? যদি উত্তর দ্বিতীয়টি হয় তবে থামুন, আপনার প্রাকৃতিক প্রতিভা চিনুন, এটি পূর্ণ শক্তিতে ব্যবহার করুন এবং বাকি কাজের জন্য সঠিক মানুষদের সাথে যুক্ত হন। এটি স্মার্ট বিল্ডিং এবং এটি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ। আজকের সময়ে অন্ত্রপ্রেনার বা উদ্যোক্তা শব্দটি খুব ফ্যাশনেবল হয়ে গেছে। কেউ চাকরি ছাড়লে তিনি অন্ত্রপ্রেনার, কেউ অনলাইন পেজ শুরু করলে তিনিও অন্ত্রপ্রেনার, আর কেউ ছোট ব্যবসা খুললে তিনিও নিজেকে অন্ত্রপ্রেনার বলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় এই লেভেলটি এত জনপ্রিয় হয়ে গেছে যে অনেকেই একে তাদের পরিচয় বানিয়ে ফেলেন। কিন্তু এই লেভেলটি মানুষকে বিভ্রান্ত করে। এই বইয়ে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে অন্ত্রপ্রেনার এবং বিল্ডার একই জিনিস নয়। অন্ত্রপ্রেনার একটি রোল বা চাকরির বর্ণনা হতে পারে, কিন্তু বিল্ডার একটি মানসিকতা এবং মনস্তাত্ত্বিক গঠন। অন্ত্রপ্রেনার মানে শুধু এটাই যে আপনি একটি ব্যবসা শুরু করেছেন, আপনি চাকরি করেননি, আপনি নিজের কাজ শুরু করেছেন, তাই আপনাকে অন্ত্রপ্রেনার বলা হলো। কিন্তু বিল্ডার হওয়া এর চেয়ে অনেক গভীর একটি ধারণা। একজন বিল্ডার হলেন সেই ব্যক্তি যিনি শুধু ব্যবসা শুরু করেন না, বরং সেটি বড় করার একটি অভ্যন্তরীণ তাড়না রাখেন। একজন বিল্ডার শুধু জিনিসপত্র চলছে এটা দেখে সন্তুষ্টি পান না। তাদের স্কিল চাই, তাদের ইম্প্যাক্ট বা প্রভাব চাই, এবং বড় কিছু করার অস্থিরতা চাই। অনেক মানুষ ব্যবসা শুরু করেন কারণ তারা স্বাধীনতা চান, তারা বস পছন্দ করেন না, ফিক্স টাইমিং পছন্দ করেন না, এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার মজা চান। অন্ত্রপ্রেনার হওয়ার জন্য এগুলো সব বৈধ কারণ, কিন্তু এই কারণগুলো বিল্ডার ডিএনএর গ্যারান্টি দেয় না। বিল্ডার হতে হলে শুধু স্বাধীনতার ইচ্ছে নয়, বরং প্রবৃদ্ধির ক্ষুধাও থাকতে হবে। একজন অন্ত্রপ্রেনার প্রায়শই স্থিতিশীলতা চান। তারা চান ব্যবসাটা এতটুকু চলুক যাতে খরচ মেটে, লাইফস্টাইল আরামদায়ক হয় এবং জীবন শান্ত থাকে। এতে ভুল কিছু নেই, কিন্তু একজন বিল্ডারের বাইরে চিন্তা করেন। একজন বিল্ডার জিজ্ঞেস করেন এর পরের লেভেল কি। তারা কমফোর্ট জোনে বেশি দিন থাকতে পারেন না। সবকিছু ঠিকঠাক চললেও উন্নতির এবং প্রসারণের চিন্তা তাদের মাথায় ঘুরতে থাকে। এই পার্থক্য বোঝা খুব জরুরি, কারণ অনেক মানুষ নিজেদের অন্ত্রপ্রেনার ভেবে এমন প্রত্যাশা মনের মধ্যে পোষেন যা তাদের প্রকৃতির বিরুদ্ধে। তারা ভাবেন যে তাদের স্কেল করতে হবে, বড় করতে হবে, কারণ এটাই সাফল্য। কিন্তু ভেতর থেকে তারা সেই চাপের জন্য তৈরি নন। ফলাফল হল বার্নআউট, হতাশা এবং অপরাধবোধ।
বিল্ডার ডিএনএ কোনো সার্টিফিকেট নয়, এটি একটি অভ্যন্তরীণ চালিকা শক্তি। একজন বিল্ডার বিশৃঙ্খলা দেখে ভয় পান না, গ্রোথ বা বৃদ্ধির সাথে সমস্যা বাড়ে, কিন্তু একজন বিল্ডার এই সমস্যাগুলোতে শক্তি খুঁজে পান। চ্যালেঞ্জ তাদের উত্তেজিত করে। একজন অন্ত্রপ্রেনার সমস্যাকে বোঝার মতো দেখেন, একজন বিল্ডার সমস্যাকে ধাঁধার মতো দেখেন। একজন বিল্ডার রিস্ককে অন্য চোখে দেখেন, একজন অন্ত্রপ্রেনার হিসাব করা রিস্ক নেন যাতে স্থিতিশীলতা বজায় থাকে। একজন বিল্ডার রিস্ককে বৃদ্ধির অংশ মনে করেন। এর মানে এই নয় যে বিল্ডার বেপরোয়া, বরং এর মানে হল তারা অনিশ্চয়তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারা জানেন যে কাজ করার পরই স্বচ্ছতা আসে, আগে নয়। আরেকটি বড় পার্থক্য হল একজন বিল্ডার দীর্ঘমেয়াদী খেলা খেলেন, একজন অন্ত্রপ্রেনার দ্রুত সন্তুষ্ট হতে পারেন। ব্যবসা ঠিকঠাক চললে তারা সেখানে থেমে যেতে পারেন। একজন বিল্ডার থামতে পারেন না। তাদের কাছে ব্যবসা একটি জীবন্ত জিনিস, যার বৃদ্ধি তাদের স্বভাব হয়ে দাঁড়ায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা উচিত। বিল্ডার হওয়ার জন্য এটা জরুরি নয় যে আপনি নিজের ব্যবসায় চালান। কর্পোরেট জগতেও বিল্ডার ডিএনএর মানুষ পাওয়া যায়। তারা বড় প্রতিষ্ঠানের ভেতরে নতুন সিস্টেম তৈরি করেন, টিম বড় করেন এবং ইনোভেশন নিয়ে আসেন। তাদের জব টাইটেল অন্ত্রপ্রেনার নয়, কিন্তু তাদের মানসিকতা বিল্ডারের। আর অন্যদিকে অনেক অন্ত্রপ্রেনিয়র আছেন যারা টেকনিক্যালি ব্যবসার মালিক, কিন্তু তারা বিল্ডার নন। তারা শুধু ম্যানেজ করছেন, বিল্ড করছেন না। তারা মেইনটেনেন্স মোডে বা রক্ষণাবেক্ষণ মোডে আছেন। তবুও সমাজ তাদের অন্ত্রপ্রেনিয়র বলে, যা আরও বিভ্রান্তি সৃষ্টি করে। এই বইয়ের মূল বার্তা হল, লেবেলের চেয়ে আত্মসচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে জিজ্ঞেস করা জরুরি যে আপনি কি সত্যিই বিল্ড করতে পছন্দ করেন, নাকি আপনি শুধু স্বাধীনতা এবং নিরাপত্তা চান। দুটি পছন্দই বৈধ, কিন্তু তাদের পথ ভিন্ন। বিল্ডার ডিএনএর মানুষরা প্রায়ই অস্থির হন। তাদের মনে হয় অনেক কিছু করা বাকি। তারা শিখতে থাকেন, পরীক্ষা করতে থাকেন এবং নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে থাকেন। একজন অন্ত্রপ্রেনিয়র বিশ্রাম খুঁজতে পারেন, একজন বিল্ডার গ্রোথ খোঁজেন। সোশ্যাল মিডিয়া এই বিভ্রান্তি বাড়িয়ে দিয়েছে। এখানে অন্ত্রপ্রেনিয়রশিপকে গ্ল্যামারের সাথে দেখানো হয়, ল্যাপটপ, ভ্রমণ, কফি শপ, কিন্তু বিল্ডিংয়ের বাস্তবতা ভিন্ন। দীর্ঘ সময় কাজ, কঠিন সিদ্ধান্ত, মানুষের সমস্যা এবং ক্রমাগত অনিশ্চয়তা। একজন বিল্ডার এই বাস্তবতা মেনে নেন, একজন অন্ত্রপ্রেনিয়র এটি এড়ানোর চেষ্টা করতে পারেন। এই পার্থক্যটি এজন্য জরুরি কারণ ভুল প্রত্যাশা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। যদি আপনার মধ্যে বিল্ডার ডিএনএ না থাকে এবং তবুও আপনি নিজেকে জোর করছেন যে আমাকে বড় করতেই হবে, তবে আপনি নিজেকে অপ্রয়োজনীয় কষ্ট দিচ্ছেন। আর যদি আপনার মধ্যে বিল্ডার ডিএনএ থাকে কিন্তু আপনি শুধু অন্ত্রপ্রেনিয়র লেবেলে খুশি হয়ে বসে আছেন, তবে আপনি আপনার সম্ভাবনা নষ্ট করছেন। বিল্ডার হওয়া মানে এই নয় যে আপনি ছোট থেকে শুরু করাকে ভুল মনে করেন। একজন বিল্ডারও ছোট থেকেই শুরু করেন। একমাত্র পার্থক্য হল তারা ছোটকে গন্তব্য মনে করেন না, তারা একে শুরুর পয়েন্ট মনে করেন। অবশেষে এই বিষয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হল, অন্ত্রপ্রেনিয়র একটি লেবেল, কিন্তু বিল্ডার একটি পরিচয়। সমাজ লেবেল দেয়, পরিচয় ভেতর থেকে আসে। চাকরির পদবি পরিবর্তন হতে পারে, কিন্তু বিল্ডার ডিএনএ পরিবর্তন হয় না। তাই নিজেকে এই প্রশ্নটি করুন, যদি কেউ আমাকে অন্ত্রপ্রেনিয়র নাও বলে, তবুও কি আমি বিল্ড করতে চাইব? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একজন বিল্ডার। আর যদি উত্তর না হয়, তবুও আপনি ভুল নন, শুধু আপনার পথটি ভিন্ন। সবচেয়ে বড় ভুল এটা নয় যে আপনি বিল্ডার নন, সবচেয়ে বড় ভুল হল নিজেকে না বুঝে একটি লেবেলের পেছনে ছোটা। পরিশেষে বলা যায়, প্রকৃত সাফল্য এবং সন্তুষ্টি অন্ধভাবে ইনোভেশনের পেছনে ছোটা বা প্রতিটি দুর্বলতা ঠিক করার চেষ্টা থেকে আসে না, বরং আপনার অনন্য বিল্ডার টাইপ, তা রেইনমেকার, কন্ডাক্টর বা এক্সপার্ট যাই হোক না কেন, তা বুঝে এবং সেই নির্দিষ্ট শক্তিগুলোকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে আইডিয়া এক্সিকিউট করা থেকে আসে। আপনার মধ্যে বিল্ডারের ডিএনএ আছে নাকি অন্ত্রপ্রেনিয়রের, তা বোঝা আপনাকে আপনার প্রকৃত পরিচয়ের সাথে আপনার কাজকে অ্যালাইন করতে সাহায্য করে, যা আরও অর্থবহ কাজ এবং কম হতাশার দিকে নিয়ে যায়। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।